আপনারা সবাই দৃষ্টির আড়ালে অনুষ্ঠানের এই গভীর আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন বলে আমরা কি আপনাদের যথেষ্ট ধন্যবাদ জানাতে পারি? আমাদের এই যাত্রায় আপনাদের যে অঢেল ভালোবাসা আমরা পাচ্ছি, তার জন্য আমরা কি সত্যি কৃতজ্ঞ নই? আপনাদের কি মনে আছে আগের সেই 12 নম্বর পর্বের কথা, যেখানে আমরা সেই উজ্জ্বল সুড়ঙ্গ বা ব্রাইট টানেল আর মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার কথা বলেছিলাম? কিন্তু আজ কি আমাদের মনে একটা গভীর প্রশ্ন জাগে না? আত্মা কি এক জীবন থেকে অন্য জীবনে কোনো শারীরিক চিহ্ন বহন করে নিয়ে যেতে পারে? মানে এমন কি হওয়া সম্ভব যে কোনো মৃতদেহের গায়ে এঁকে দেওয়া একটি চিহ্ন সদ্যজাত শিশু ত্বকে অবিকল ফুঁকে উঠবে? এই প্রেডিক্টেড স্কার্স বা পূর্বনির্ধারিত ক্ষতচিহ্ন জিনিসটা আসলে কি? উম, এই গভীর আর রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আসলে একটু অন্য এক পৃথিবীর দিকে তাকাতে হবে। আমাদের যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে ধরুন মায়ানমার বা থাইল্যান্ডের মতো অঞ্চলে। সেখানকার বাতাস যেন প্রাচীন বিশ্বাস আর আধ্যাত্মিকতায় ভরা। সেখানে এক অদ্ভুত এবং সত্যি গায়ে কাটা দেওয়া একটা প্রথা রয়েছে। যখন কেউ মারা যান তখন পরিবারের সদস্যরা গভীর শোকে আচ্ছন্ন থাকলেও একটা বিশেষ কাজ করতে ভোলেন না। তারা মৃতদেহের গায়ে সাদা পেস্ট বা কালি বা ধরুন লাল লিপস্টিক দিয়ে একটা নির্দিষ্ট চিহ্ন এঁকে দেন। এটা তারা করেন খুব সন্তর্পণে আর অত্যন্ত যত্নের সাথে। লাল লিপস্টিক দিয়ে মৃতদেহের উপর চিহ্ন এঁকে দেওয়া হয়, কিন্তু এত শোকের মাঝে এমন একটা অদ্ভুত আচারের উদ্দেশ্য কি হতে পারে? আসলে এর পেছনের বিশ্বাসটা আরও বেশি গভীর আর বলতে পারেন মহাজাগতিক এক বিশ্বাস। চিহ্নটা আঁকার সময় পরিবারের লোকেরা মৃতদেহের পাশে দাঁড়িয়ে গভীরভাবে প্রার্থনা করেন। তারা প্রার্থনা করেন যেন মৃত ব্যক্তির আত্মা পরবর্তী জন্মে এই চিহ্নটি নিজের শরীরে বহন করে নিয়ে যায়। এটা যেন পরবর্তী জীবনের জন্য একটা অতীন্দ্রিয় পরিচয়পত্র, যাতে পুনর্জন্মে সেই মানুষটি যখন নতুন শরীরে ফিরে আসবে তখন তাকে যেন সহজেই শনাক্ত করা যায়। বিজ্ঞানের ভাষায় ডক্টর ইয়ান স্টিভেনসনের মতো গবেষকরা একেই এক্সপেরিমেন্টাল বার্থমার্কস বা পরীক্ষামূলক জন্মদাগ বলে আখ্যা দিয়েছেন, কারণ পরিবারের লোকেরা আক্ষরিক অর্থে পুনর্জন্মের একটা প্রমাণ খোঁজার চেষ্টা করছেন। শুনে মনে হচ্ছে এ যেন আত্মা নিয়ে গভীর আধ্যাত্মিক বা অতীন্দ্রিয় পরীক্ষা, তাই না? কিন্তু বাস্তবে কি এমন কোনো ঘটনার প্রমাণ আছে যেখানে এই পরীক্ষা সত্যি সফল হয়েছে? এমন কোনো শারীরিক চিহ্ন কি দেখা গেছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সম্পূর্ণ হার মানিয়েছে? হ্যাঁ, এরকম অবাক করা আর শিহরণ জাগানো প্রমাণ সত্যিই আছে। ডক্টর ইয়ান স্টিভেনসন এবং ডক্টর জিম বি টাকার এর সারা জাগানো গবেষণা গ্রন্থ লাইফ বিফোর লাইফের কথা আমরা জানি। সেই বইয়ের ৪র্থ অধ্যায়ে মার্ক ফর লাইফে ঠিক এমনই একটি ঘটনার খুব বিস্তারিত আর রোমহর্ষক উল্লেখ আছে। এই ঘটনাটি আধুনিক বিজ্ঞানকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। ঘটনাটি মা চোয়ে হুন্নিহত নামের এক শিশুর। তবে এর শুরুটা হয় এই জন্মের অনেক আগে। শুরুটা হয় মা লাই লাই ওয়ে নামের এক ২০ বছর বয়সী মেয়ের অত্যন্ত করুণ আর মর্মান্তক মৃত্যুর মধ্যে দিয়ে। 20 বছর বয়স, সেটা তো জীবনের একদম শুরু, তাই না? ঠিক কি হয়েছিল সেই মেয়েটির সাথে? মেয়েটির আসলে জন্মগত একটি জটিল হৃদরোগ ছিল। সময়টা ছিল ১৯৭৫ সাল। রেঙ্গুন জেনারেল হসপিটালে তাকে ভর্তি করা হয়। তার একটা অত্যন্ত জটিল ওপেন হার্ট সার্জারি শুরু হয়। পরিবারের সবাই আর তার বন্ধুবান্ধবরা খুব আশায় ছিলেন যে মেয়েটি হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত অস্ত্রোপচার চলাকালীন সময়ে অপারেশন টেবিলে তার মৃত্যু হয়। এই অকাল মৃত্যুতে তার ৩ ঘনিষ্ঠ বান্ধবী মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। দাহ করার ঠিক আগে এই বান্ধবীরা যখন মৃতদেহকে শেষবারের মতো প্রস্তুত করছিলেন, তখন গভীর এক আবেগের বশবর্তী হয়ে তারা একটি লাল রঙের লিপস্টিক জোগাড় করেন আর মৃত তরুণীর ঘাড়ের পেছনের বাঁদিকে খুব সন্তর্পণে একটি রক্তিম চিহ্ন এঁকে দেন। ঘাড়ের পেছনের বাঁদিকে এমন একটা চিহ্ন আঁকার কথা তারা কেন ভাবল? এমন তো নয় যে তারা চাইলেই মুখের উপর রাখতে পারত, তাই না? একদম ঠিক। তারা ইচ্ছা করেই ঘাড়ের পেছনের অংশটি বেছে নিয়েছিলেন। তাদের মনে হয়েছিল যদি সত্যি সত্যি এই মেয়েটি আবার ফিরে আসে, তবে মুখের উপর কোনো দাগ থাকলে তাকে হয়তো দেখতে খারাপ লাগবে। এই গভীর শোকের মুহূর্তেও তারা তার আগামী জীবনের কথা ভাবছিলেন। আর এর ঠিক ১৩ মাস পর এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই মৃত তরুণীর বড় বোন একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই শিশুকন্যাটির নামই রাখা হয় মা চোয়ে হিন হোতেত।
জন্মের পরপরই যখন শিশুটিকে পরিষ্কার করা হচ্ছিল তখন পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যান। তারা দেখেন সদ্যজাত ওই শিশুর ঘাড়ের পেছনের বাঁ দিকে ঠিক একই জায়গায় অবিকল একটি লাল রঙের জন্মদাগ রয়েছে। দাগটা সাধারণ জন্মদাগের মতো এবড়োখেবড়ো ছিল না, এটা ছিল একদম স্পষ্ট, যেন কেউ সদ্য লাল লিপস্টিক দিয়ে সেখানে দাগ টেনে দিয়েছে। ঠিক একই জায়গায় লাল রঙের জন্মদাগ, কিন্তু তার ওই ওপেন হার্ট সার্জারির কি কোনো প্রভাব শিশুটির উপর পড়েছিল? হ্যাঁ, আর সেটাই গবেষকদের আরও বেশি অবাক করেছিল। শুধু যে ঘাড়ের পেছনে লিপস্টিকের দাগ ছিল তা নয়, শিশুটির বুকেও ঠিক সেই জায়গায় একটি হালকা ফ্যাকাশে রেখা ছিল, যেখানে তার মাসি মানে মা লাইওয়ের ওপেন হার্ট সার্জারির সময় সার্জারির ছুরি চালানো হয়েছিল। দুটো দাগ একই সাথে নতুন শরীরে ফুটে উঠেছিল। এটা যেন আগের শরীরের সমস্ত ডেটা নতুন শরীরে পুরোপুরি ট্রান্সফার হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এটা তো সত্যি অভাবনীয় আর গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার, তাই না? কিন্তু স্মৃতির অতল থেকে ওই শিশুটি কি সেই মানুষদের চিনতে পেরেছিল যারা তার গত জন্মের মৃতদেহে ওই চিহ্ন এঁকেছিল? শরীর দাগ মনে রেখেছে সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু মনও যে সব মনে রেখেছে সেটা বোঝা গেল কিছুদিন পর। 4 বছর বয়সী মা ছুঁয়ে হিনিন হতে এর স্মৃতিচারণ সত্যিই অবিশ্বাস্য। ডক্টর স্টিভেনসন যখন এই কেসটির তদন্ত করতে ওই গ্রামে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, তার ঠিক 3 দিন আগে এক অদ্ভুত ঘটনা ঘটে। গত জন্মের ওই 2 বান্ধবী যারা ওই মৃতদেহের পাশে ছিলেন, তারা হঠাৎ ওই বাড়িতে আসেন। শিশুটি এই জন্মে তাদের কোনোদিন দেখেনি, কিন্তু তাদের দেখেই সে ছুটে গেটের কাছে যায়, অত্যন্ত পরিচিতের মতো আর গভীর আবেগের সাথে অভিবাদন জানায়, আর সোজা গিয়ে বলে, আমাকে লাই লাই ওয়ে বলে ডাকো, আমরা তো বন্ধু ছিলাম। 4 বছরের একটা বাচ্চা জীবনে প্রথমবার দেখা করা মানুষদের বলছে আমরা বন্ধু ছিলাম। এটা তো রীতিমতো শিহরণ জাগানো একটা ব্যাপার, তাই না? কিন্তু ডক্টর স্টিভেনসন কি নিজেই স্মৃতির কোনো পরীক্ষা করেছিলেন? ডক্টর স্টিভেনসন চাইছিলেন একটা নিরপেক্ষ প্রমাণ, তাই বিষয়টা পুরোপুরি নিশ্চিত করার জন্য পরে ডক্টর স্টিভেনসন কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তৃতীয় আরেক বান্ধবীকে নিয়ে ওই বাড়িতে আসেন। এই বান্ধবীর নাম ছিল মা মিন্ট ও। তিনি সেই 3 জনের একজন ছিলেন যারা মৃতদেহে লিপস্টিক দিয়ে দাগ এঁকেছিলেন। কিন্তু আগের দিন তিনি ওই বাড়িতে আসেননি। শিশুটি এই জন্মে তাকেও কোনোদিন দেখেনি। ডক্টর স্টিভেনসন সম্পূর্ণ অচেনা ওই নারীকে দেখিয়ে 4 বছরের শিশুটিকে শুধু জিজ্ঞেস করেন উনি কে, আর শিশুটি মুহূর্তের মধ্যে কোনো রকম দ্বিধা ছাড়াই একদম নির্ভুলভাবে উত্তর দেয়, মিন্ট ও। এটি প্রমাণ করে যে দাগটি কেবল ত্বকের পিগমেন্টেশনের কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ওই আচারের সাথে জড়িয়ে থাকা আত্মার এক গভীর আর শাশ্বত স্মৃতি। তার মানে শরীর মনে রাখে আত্মা কি দেখেছিল। কি অদ্ভুত আর গভীর এক সত্য, তাই না? তাহলে কি শুধু বন্ধু নয়, পূর্বজন্মের আরও অনেক পরিচিত মুখকেই চিনে ফেলা সম্ভব? পরবর্তী পর্বে আমরা ঠিক কার গল্প শুনতে চলেছি? আমাদের পরবর্তী পর্বে মানে 14 নম্বর পর্বে আমরা এই পরিচিত মুখ চিনে ফেলার রহস্য নিয়ে কথা বলবো। আমেরিকার স্যাম টেলর নামের এক ছোট্ট শিশুর কথা আমরা জানব। শিশুটির বয়স তখন মাত্র 1.5 বছর। একদিন তার বাবা যখন তার ডাইপার বদলাচ্ছিলেন, তখন ছোট্ট স্যাম তার বাবার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত সাবলীলভাবে বলে ওঠে, আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমি তোমার ডাইপার বদলে দিতাম। শুধু এই কথাই নয়, সে 27 জন শিশুর একটা পুরনো সাদা কালো স্কুলের ছবি থেকে একদম নির্ভুলভাবে নিজের দাদুকে শনাক্ত করেছিল। এই বিস্ময়কর স্মৃতিগুলোর গভীরে আমরা আগামী পর্বে ডুব দেব। আপনাদের শরীরেও কি এমন কোনো রহস্যময় চিহ্ন আছে যা দেখে মনে হয় তা অন্য কোনো সময়ের বা অন্য কোনো জন্মের স্মৃতি বহন করছে? যদি থাকে তবে কি সেটা আমাদের জানাবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকবো আমরা। আর আগামী যাত্রায় এমন আরও রহস্যের গভীরে ডুব দিতে দৃষ্টির আড়ালে এতে সাবস্ক্রাইব করবেন তো। অনেক অনেক ধন্যবাদ আর ভালো থাকবেন। আসুন চোখ রাখি এক নতুন দিগন্তে, দৃষ্টির আড়ালের রহস্যময় জগতে। আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আজই। সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই পথ চলায় আপনাদের পাশে চাই। সাবস্ক্রাইব করুন দৃষ্টির আড়ালে।